স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি নীলিমা জাহান। এবার জানাবো খবরের বিস্তারিত। নির্বাচন প্রক্রিয়া পেছানোর কোনো অজুহাত দেশের জনগণ মেনে নেবে না। বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা এলেও এককভাবে দেশ পরিচালনা করবে না। দেশ পরিচালনায় গুরুত্ব পাবে ৩১ দফা ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, নির্বাচন পিছিয়ে দেওয়ার পায়তারা চলছে। এর পেছনে দেশি বিদেশি ষড়যন্ত্র কাজ করছে বলে অভিযোগ তার। আওয়ামী লীগের এবং আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিচার বিএনপি চায়, আমি চাই, সবাই চায়। কিছু কিছু লোক নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার জন্য, নির্বাচন না করার জন্য একটা অজুহাত তৈরি করার পায়তারা করতেছেন, সৃষ্টি করতেছেন। এটার মধ্যে দেশি বিদেশি চক্রান্ত কাজ করতেছে। এদিকে লক্ষ্মীপুরে এক অনুষ্ঠানে দেশ পরিচালনা নিয়ে কথা বলেন বিএনপির আরেক নেতা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। এবং এই সংস্কারগুলো ইদানিংকালে খুব বেশি প্রয়োজন। যে সংস্কারের কথা এই সরকার বলছে, জাতিকে ঐক্যবদ্ধ রাখতে বিএনপি কাজ করবে বলেও জানান এই বিএনপি নেতা। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ। এনআইডির সেবা নিয়ে টানা হেচড়া যেন থামছেই না। ছিল নির্বাচন কমিশনের কাছেই, গেল সরকারের সময় আবার টান দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর তা বহাল থাকে ইসির কাছেই। এখন আবার সিভিল রেজিস্ট্রেশন নামে নতুন কমিশনের হাতে দেওয়ার পরিকল্পনা প্রায় চূড়ান্ত, যার বিরোধিতা করলেন প্রধান নির্বাচন কমিশনার। সোমবার সচিবালয়ে সরকারের সাথে নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের সাথে এনআইডির সেবা সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। এতে এনআইডির সেবা নির্বাচন কমিশন থেকে নিয়ে আলাদা কমিশন গঠন করার কথা বলা হলেও ইসি এ বিষয়ে কোনো মতামত এখনো দেয়নি। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য মতে সরকার নির্বাচন কমিশন থেকে এনআইডি সেবা নিয়ে আলাদা কমিশন গঠন এরই মধ্যে খসড়া অধ্যাদেশ প্রস্তুত করেছে। এনআইডি নির্বাচন কমিশন সচিবালয়ের থেকে নিয়ে যাওয়ার কোনো প্রক্রিয়া সম্পর্কে আমি কিছু স্পষ্ট করে জানি না। এনআইডির কাঠামোগত অবস্থানটা আরো একটু ব্যাপ্ত করার জন্য, স্প্রেডটা আরো একটু বাড়ানোর জন্য কি ব্যবস্থা নেওয়া যেতে পারে, এটার ব্যাপারে ক্যাবিনেট ডিভিশন একটা উদ্যোগ নিয়েছে। সেই ক্যাবিনেট ডিভিশনে এই জিনিসটা আলোচনা চলছে। এমনকি এনআইডিকে জাতীয় সম্পদ উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন, এই সেবা কারো একক হাতে থাকতে পারে না। এনআইডি ইজ এ ন্যাশনাল অ্যাসেট। ইট ইজ নো লঙ্গার an election asset, election commission সম্পদ। It's a national asset and it shall be used and accessed by the appropriate authorities as and when needed with proper safeguards. There is no monopoly of any single organization. It shall not go back to also the Home Affairs. No, it is not a security instrument also. অবশ্য এই সিদ্ধান্তের বিষয়ে এখনো জানা নেই বলে মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার। তবে তিনি মনে করেন এনআইডি সেবা ইসির হাতেই থাকা উচিত। ইসির অধীন থেকে নিয়ে যাবে এরকম সিদ্ধান্ত হয়েছে বলে আমার কোনো জানা নেই। আসলে গত কালকে একটা প্রাথমিক একটা মিটিং ওনারা সভা একটা ডেকেছিলেন ক্যাবিনেট ডিভিশনে বোধহয়, এবং আমরা আমাদের প্রতিনিধি পাঠিয়েছিলাম, গতকালকে মিটিংয়ে পাঠিয়েছিলাম এবং আমাদের মতামত আমাদের প্রতিনিধি তুলে ধরেছে। ভোটার তালিকা হালনাগাদ চলছে, সামনে নির্বাচন। এমন অবস্থায় সরকার এমন কোনো সিদ্ধান্ত নেবে না বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার। সরকার নির্বাচন কমিশনের সাথে আলোচনা না করে কোনো এই ধরনের একটা মেজর সিদ্ধান্ত নেবে না বলে আমার বিশ্বাস। নুপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। 5ই আগস্টের পরে যারা যারা ক্যান্টনমেন্ট আশ্রয় নিয়েছিল, কিভাবে তারা দেশ থেকে পালিয়ে গেল, এই ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট সংস্থা কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি বলেন, দেশে মপতন্ত্রের কোনো সুযোগ নেই। কথা বলেন নির্বাচনের দিনক্ষণ নিয়েও। সোমবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। এ সময় দেশে মপতন্ত্রের কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দেন পরিবেশ উপদেষ্টা। যে মব জাস্টিস বা মোরাল পুলিশিং এগুলোর কোনো স্থান বাংলাদেশে নেই। এ সময় তিনি বলেন, অভ্যুত্থানের পর ক্যান্টনমেন্টে আশ্রয় নেয়া সাবেক মন্ত্রী এমপিরা কিভাবে দেশ থেকে পালিয়ে গেল এ ব্যাপারে কাজ করছে সরকার। সরকার সকল রাজনৈতিক দলের সাথেই কথা বলবে,
নির্বাচন গণপরিষদ হবে নাকি সংসদ হবে নাকি স্থানীয় হবে নাকি অন্য কিছু হবে, এগুলো তো সরকার নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে ঐক্যমতের ভিত্তিতেই করবে। সম্ভাব্য নির্বাচনের তারিখ ঘোষণা প্রসঙ্গেও প্রশ্নের উত্তর দেন পরিবেশ উপদেষ্টা। তারা কিভাবে এখান থেকে পালিয়ে যেতে পারলো বা তারা কিভাবে দেশ ত্যাগ করতে পারলো, এগুলো নিয়ে সরকারের সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছে, মন্ত্রণালয় আছে, তারা নিশ্চয়ই কাজ করছেন। পরে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রফেসর সিআর আবরারকে আসছেন আমাদের সাথে, ওই কাউন্সিল অফ অ্যাডভাইজারে জয়েন করছেন এবং উনি সম্ভবত এই মোস্ট লাইকলি উনি এডুকেশন মিনিস্ট্রিটা দেখবেন। কালকে 11টার সময় শপথ বঙ্গভবনে। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। গুমের শিকার ৩৩০ ব্যক্তির বিষয়ে অনুসন্ধান চলছে, তবে তাদের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ, এমন শঙ্কা প্রকাশ করেছেন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের চেয়ারম্যান। সংবাদ সম্মেলনে বলা হয়, এখন পর্যন্ত কমিশনে ১৭৫২টি অভিযোগ জমা পড়েছে। গুমের সাথে জড়িত কয়েকজন ব্যক্তির জন্য পুরো বাহিনীর আতঙ্কিত হওয়ার কারণ নেই বলে আশ্বস্ত করা হয় সংবাদ সম্মেলনে। মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনের আয়োজন করে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। জানায়, এখন পর্যন্ত ১৭৫২টি অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে প্রায় ১০০০টি অভিযোগের যাচাই বাছাই শেষ হয়েছে এবং কোন পরিস্থিতিতে গুম হয়েছিল। কমিশনে আসা ২৮০ জন অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। প্রায় ৪৫ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার বক্তব্য রেকর্ড করা হয়েছে। অন্যদিকে গুমের শিকার হয়ে ফিরে না আসা ৩৩০ ব্যক্তির বর্তমান অবস্থা অনুসন্ধান চলছে। বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ বলতে পারি, জেনারেলি স্পিকিং, কিন্তু কয়েকজন বেঁচে থাকতে পারে, ইন্ডিয়ান জেলে থাকতে পারে। তো আমরা তো এগুলো দেখতেছি, ক্রস চেক করতেছি। কমিশন প্রধান জানান, প্রতিটি বাহিনীরই কয়েকজন সদস্য গুমের ঘটনায় জড়িত, তবে পুরো বাহিনীকে আতঙ্কগ্রস্ত না হওয়ার আহ্বান জানানো হয়। যে এন্টায়ার বাহিনী প্যানিক স্ট্রিকেন বা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই, কারণ সেই বাহিনীর যেসব সদস্যরা গুমের সাথে জড়িত তাদের প্যানিক স্ট্রিকেন হওয়া বা উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক, অন্যরা কেন হবে? আর এই দায় কেন বাহিনী নেবে? নেওয়ার তো কোনো সুযোগ নাই। এটা পার্সোনাল ক্রিমিনাল লায়াবিলিটি, এটা ব্যক্তিগত ফৌজদারি দায়। কমিশনের সদস্য নূর খান লিটন জানান, বগুড়ায় পুলিশ লাইন্সের ভেতরে গোপন কারাগারের মতো বন্দিশালা ছিল। পুলিশ লাইন আমরা এমন একটা জায়গা পেয়েছি যে পুলিশ লাইনের ভিতরে কারাগারের মতো গোপন বন্দিশালা তৈরি করে রাখা হচ্ছে, যেটি একেবারেই অ্যাবসার্ড একটা ব্যাপার, কিন্তু সেটিও আমরা বগুড়ায় পেয়েছি। আরও আমাদের ধারণা আরও অনেক ক্ষেত্রে আমরা এই ধরনের পাব। বর্তমানে বিভিন্ন পদে থাকা অনেকেই গুমের সাথে জড়িত আর অভিযুক্তদের পক্ষে থাকার চেষ্টা করে ফৌজদারি অপরাধে জড়িয়ে পড়ছে। এই কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানায় কমিশন। তারা সেক্ষেত্রে ফৌজদারি অপরাধের সাথে জড়িত হয়ে যাচ্ছে, একটা নতুন জেনারেশন অফ ক্রিমিনালস তৈরি হচ্ছে। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। $29 মিলিয়ন সংক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া তথ্য অসত্য হলেও তাদের রাষ্ট্রদূতকে তলব করবে না বাংলাদেশ, এমনটাই বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। বিকেলে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা আরও বলেন, ভারতের সাথে সম্পর্ক সহজ হবে, এছাড়া ভিসা কবে খুলবে সেটি ভারতের বিষয় বলেও মন্তব্য তার। এটাকে আমি উস্কানিমূলক বক্তব্য বলে মনে করি না, এটা একটা স্টেটমেন্ট দিয়েছেন, আমরা দেখেছি যে তেমন কোনো ভিত্তি দেখা যাচ্ছে না। উনি তো স্পষ্ট করে এ কথাও বলেননি যে বাংলাদেশের একটা প্রতিষ্ঠানকে দিয়ে দেওয়া হচ্ছে, এরকম কথা কিন্তু উনি বলেননি। এখন দুই ব্যক্তি বলতে উনি কাদেরকে বুঝেছেন আমরা জানি না, কাজে এটা নিয়ে আমরা এরপরে আর কোনো বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন দেখি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরে তথ্য অফিসার পদে গোপনে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের পৃষ্ঠপোষক রাশেদুল ইসলাম। সোমবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের সই করা এক অফিস আদেশে আগামী 6 মাসের জন্য তাকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়। অভিযোগ উঠছে, তার এ নিয়োগের পেছনে কয়েকজন সমন্বয়ক প্রভাব খাটিয়েছেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর শুরু হয় আলোচনা ও সমালোচনা, যদিও বৈধ প্রক্রিয়ায় নিয়োগের দাবি করেছেন উপাচার্য। 5 আগস্টের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সভা সেমিনারে সমন্বয়কদের পৃষ্ঠপোষক হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয় রাশেদুল ইসলাম ওরফে রাশেদ রাজনকে। উর্দু বিভাগ থেকে স্নাতকে 2.78 এবং স্নাতকোত্তরে 3.07 পেয়ে পাশ করা রাশেদ এবার চাকরি পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ দপ্তরে। কিন্তু উর্দু বিভাগ থেকে এমন ফলাফল নিয়ে তথ্য অফিসার পদে চাকরি পাওয়ার ঘটনায় চলছে সমালোচনা।
যে অন্যায্য কোটাকে কেন্দ্র করে আমরা একটা সরকার বা প্রশাসনকে দেশ থেকে হটাই দিলাম, সেই একই রকমের প্রথা বা সিস্টেম যদি নতুন করে চালু হয়, নতুন প্রশাসন সেটা সুবিধা ভোগ করে, এইটাকে কেন্দ্র করে আমাদের যে কর্মকাণ্ড সেটা টোটালি বিতর্কিত। জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে এসেও যদি এই অন্যায়গুলো আবার চলতে থাকে তাহলে তো আমাদের ভবিষ্যৎ অনেকটাই বেশি খারাপ বলে আমারও মনে হয়। আর ছাত্র নেতাদের অভিযোগ, সমন্বয়কদের প্রতিদান হিসেবে ক্ষমতার অপব্যবহার করে এই নিয়োগ দিয়েছে প্রশাসন। স্টুডেন্ট রাইট অ্যাসোসিয়েশনের কতিপয় সমন্বয়ক সহ আরও কয়েকজন সমন্বয়করা নিজেরা প্রভাব খাটিয়েছে, স্বজনপ্রীতি এবং ক্ষমতার অপব্যবহার করে এই নিয়োগ সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা মনে করি এই নিয়োগটাকে সেই যে প্রবেশী নিয়োগ সেটার হচ্ছে যে একটা প্রতিদান হিসেবে হয়তো প্রশাসন দিয়ে থাকতে পারে। আমরা এগুলোর নিন্দা জানাই এবং এই ধরনের অগণতান্ত্রিক যত আইন আছে সেগুলোর সংস্কার চাই। মেধার ভিত্তিতে, স্বচ্ছতার ভিত্তিতে এবং প্রকাশ্য সকলের নিয়োগ কার্যক্রম চালিত হোক। তবে এই নিয়োগে তাদের কোনো প্রভাব নেই বলে দাবি সমন্বয়কদের। আমি এবং আমার যে নামগুলো জড়ানো হয়েছে আমি স্পেসিফিকভাবে বলতে চাই যে তারা এই ধরনের কোনো কিছুর সাথে জড়িত ছিল না এবং এই ধরনের নীতিমালা এবং সব কিছুই বিশ্ববিদ্যালয় প্রশাসনের ইখতিয়ারের মধ্যে, আমাদের এখানে কোনো ধরনের হস্তক্ষেপ ছিল না। নিয়োগ প্রক্রিয়ায় স্বজনপ্রীতি এবং রাজনৈতিক বিবেচনার অভিযোগ শিক্ষকদেরও। সম্পূর্ণ স্বজনপ্রীতি এবং রাজনৈতিক কারণে তাকে কিন্তু নিয়োগটা দেওয়া হয়েছে বলে আমার কাছে বিশেষ করে এই নিয়োগ দেওয়ার মানে একটি বিশ্ববিদ্যালয়কে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া। যদিও উপাচার্যের দাবি, বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী বৈধ প্রক্রিয়ায় চুক্তিভিত্তিক এই নিয়োগ হয়েছে। যে প্রশ্নগুলো তোলা হচ্ছে এই প্রশ্নগুলো সম্পূর্ণ অবান্তর। যাকে নিয়োগ দেওয়া হয়েছে সে গতকালকে নিয়োগপ্রাপ্ত হয়েছে, সে যদি তার দায়িত্ব, সে যদি ইনস্টিটিউশনকে এনরিচ করার জন্য কন্ট্রিবিউট করতে পারে তাহলে এই নিয়োগে কোথাও কোনো সমস্যা নেই। অবিলম্বে এই নিয়োগ বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ কার্যক্রম চালুর দাবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের। ডিবিসি নিউজ ডেস্ক। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্রলীগের ক্যাম্পাস ছাড়ার পর কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সরব ছাত্রদল, ছাত্র শিবির সহ অন্য ছাত্র সংগঠনগুলো। তবে তাদের সাথে দূরত্ব বেড়েছে বৈষম্য বিরোধীদের। দলীয় সরকার ক্ষমতায় গেলে আবারও আধিপত্য বিস্তারের শঙ্কায় কেউ কেউ। উপাচার্য বলছেন, ছাত্রদের কল্যাণেই ছাত্র রাজনীতির প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম প্রয়োজন। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ শাসনের অবসানের পর থেকে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়া ছাত্রলীগ নেতাকর্মীরা এখন সক্রিয় ছাত্রদল। তবে কমিটির প্রায় 50% নিষ্ক্রিয় সদস্য নিয়ে চলছে কার্যক্রম। সংগঠন চাঙ্গা করতে দ্রুতই নতুন কমিটি, বলছেন নেতারা। এবছরের মধ্যেই খুব সুন্দর একটি কমিটি হবে, কারণ একটা দীর্ঘ সময় পর একটা অত্যাচার নির্যাতন, শেখ হাসিনার যে দুঃশাসন গিয়েছে তার প্রেক্ষাপটে কিন্তু আমাদের কমিটি বিলম্বিত হয়েছে। আমরা চাই একটি নির্বাচিত সরকার এসে ইকসুর আইন পাশ করুক, তারপর একটি সুন্দর একটি পরিবেশে নির্বাচন হোক। জুলাই বিপ্লবের পর প্রকাশ্যে ইসলামী ছাত্র শিবিরও নানা কার্যক্রমে জানান দিচ্ছে ক্যাম্পাসে নিজেদের অবস্থান। আমরা নিঃস্বার্থভাবে শুধুমাত্র শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করছি, আমরা তাদের অধিকার নিয়ে কাজ করছি, তাদেরকে আমরা প্রয়োজন হলে অর্থনৈতিক সহযোগিতা করছি। তারপরে এর ছাড়াও শিক্ষার্থীদের যত প্রয়োজন, শিক্ষার্থীদের অধিকার নিষেধ করবার জন্য সকল কাজে আমরা চেষ্টা করছি পাশে থাকার, সেজন্য তারা আমাদেরকে ভালোভাবে নিচ্ছে। তৎপরতা চালাচ্ছেন বাম ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা। তারা বলছেন, এখন ক্যাম্পাসে কারোর আধিপত্য বিস্তারের চেষ্টা তেমন না থাকলেও দলীয় সরকার ক্ষমতায় গেলে পাল্টে যেতে পারে চিত্র। আমরা শঙ্কা প্রকাশ করি, ভবিষ্যতে যদি কোনো দলীয় সরকার আসে তো সেক্ষেত্রে আধিপত্য বিস্তারের ঘটনা ঘটতে পারে। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অনুরোধ যেন তারা ইকসু গঠন করে ছাত্র রাজনীতি একটি ভালো আদর্শ ফিরে নিয়ে আসে। আন্দোলনের সময় বৈষম্য বিরোধীদের সাথে বিভিন্ন সংগঠনের যোগাযোগ থাকলেও বর্তমানে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। এতে স্বৈরাচারের দোসররা সুযোগ নিতে পারে বলে মত সমন্বয়কদের। জুলাই স্পিরিটকে ধারণ করে যে আমরা লড়াই অংশগ্রহণ করেছিলাম, এই লড়াইটা যাতে আমরা জারি রাখতে পারি। আর সবচেয়ে বড় কথা যে আমরা এই আমাদের ফাটলের সুযোগে যাতে কোনোভাবে প্রতি স্বৈরাচারের দোসররা যাতে সুবিধা না করতে পারে। উপাচার্য বলছেন, ছাত্র রাজনীতির সুষ্ঠু ধারা বজায় রাখতে প্রয়োজন ইকসু বা প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম। ছাত্র সংসদের মাধ্যমে ছাত্র রাজনীতিটা নিয়ন্ত্রিত হওয়া উচিত, তাহলে প্রতিনিধিত্বপূর্ণ রাজনীতি হয়। আর যদি প্রতিনিধিত্বপূর্ণ রাজনীতি না থাকে, বিশেষ করে ছাত্রদের সমস্যা এবং ছাত্রদের ইন্টারেস্ট কেন্দ্রিক যদি রাজনীতি না হয়, তাহলে সেটা দলীয় লেজুর ভিত্তির রাজনীতিতে পরিণত হয়। সাধারণ শিক্ষার্থীদের চাওয়া ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য নয়, রাজনীতি হোক দেশের কল্যাণে। ডিবিসি নিউজ ডেস্ক। 2.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও জোরপূর্বক ভোগ দখল রাখার অভিযোগে খুলনা 5 আসনের সাবেক সংসদ সদস্য ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক
আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। বলেন, অবৈধভাবে শিক্ষক নিয়োগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক 2 ভিসি আব্দুস সাত্তার, আনোয়ার হোসেন সহ 4 শিক্ষকের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দুদকের মামলার আসামির পদোন্নতি নৈতিকতা বিরোধী। এমন তথ্য পেলে সে সংক্রান্ত বিষয়ে ব্যবস্থা নিতে সুপারিশ করবে দুদক। চাকরি স্থায়ীকরণ ও ঠিকাদার প্রথা বাতিল সহ বিভিন্ন দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অনশন কর্মসূচি পালন করছেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মচারীরা। মঙ্গলবার আউটসোর্সিং কর্মচারী কল্যাণ ও ঐক্য পরিষদের ব্যানারে 6ষ্ঠ দিনের মতোই কর্মসূচি পালন করছেন তারা। এদিন জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে পাশে ব্যানার হাতে নানা স্লোগান দেন অনশন কর্মসূচিতে যোগ দেয়া আউটসোর্সিং কর্মীরা। তাদের দাবি, নিয়োগের ক্ষেত্রে ঠিকাদার পদ্ধতি বাতিল, চাকরি স্থায়ীকরণ এবং কর্মীদের বার্ষিক বেতন বৃদ্ধি করতে হবে। সেই সাথে নারী কর্মীদের মাতৃত্বকালীন ছুটি, কর্মঘণ্টা নির্ধারণ, বকেয়া বেতন পরিশোধ সহ সকল বৈষম্য দূর করে দ্রুত প্রজ্ঞাপন জারি করতে হবে। কোনো আশ্বাস নয়, দাবি আদায়ের চূড়ান্ত ফল না পেয়ে অনশন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন আউটসোর্সিং কর্মচারীরা। পাবনার সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে তার সামনেই উপজেলা জামায়াত ইসলামীর নায়েবে আমির সহ 4 নেতাকে মারধর করলেন বিএনপি নেতারা। যদিও ঘটনাটি ষড়যন্ত্র বলে দাবি করেছে বিএনপি। ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন দলটি জেলা কমিটি, আর তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে তার কক্ষে বসে আছেন জামায়াতের 4 নেতা। এ সময় বিএনপি নেতা মজিবর খাঁ তার দলবল নিয়ে এসে হামলা করেন জামায়াতের ওই 4 নেতার উপরে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেল 3:30টার দিকে জামায়াতের 4 নেতা সুজানগর ইউএনের অফিসে যান, কিন্তু ইউএনও না থাকায় তারা অপেক্ষা করছিলেন। এ সময় উপজেলা বিএনপির সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক মজিবুর রহমানের নেতৃত্বে কয়েকজন বিএনপি নেতাকর্মী এসে জামায়াতের 4 নেতাকে এলোপাথারি কিল ঘুষি মারেন। এতে জামায়াত নেতারা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। কিছু বুঝে ওঠার আগেই তারা আমাদেরকে আক্রমণ করে বসে, 3 জনকে মারাত্মকভাবে আহত করে। এই ন্যাক্কারজনক ঘটনার ধিক্কার জানাই। এদিকে ঘটনাটি পুরোপুরি ষড়যন্ত্র বলছেন অভিযুক্ত বিএনপি নেতা মজিবর খাঁ, আর ঘটনার জন্য বিএনপিকে দুষছে জামায়াত। এই বসা মশাই নিয়ে বললাম, তোমরা দৈনিক যেদিন আসে সেই দিনই এরকম বসে থাও। জামাতের লোকজন ষড়যন্ত্র করে আমার বিভিন্ন মিডিয়ায় আমাকে হেস্তা করার জন্য আমার করতেছে। এই টেররদেরকে দমনের জন্য কি পদক্ষেপ নেন সেটি আমরা দেখব। দেখার পরে আমাদের পার্টির সাথে জেলা সংগঠনের সাথে আলাপ করে আমরা আমাদের সিদ্ধান্ত নেব। এ ঘটনায় বিএনপির 4 নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি, আর ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। বিএনপি কখনোই এই ধরনের কোনো ঘটনাকে সাপোর্ট করে না। আমরা এটা তদন্তে পাঠিয়েছি। দেশনায়ক তারেক রহমানের সাহেবের নির্দেশ, স্টেট সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ঘটনাটি ঘটেছে, এ বিষয়টি আমরা খতিয়ে দেখছি কোনো সংশ্লিষ্টতা আছে কিনা। যদি থাকে তাহলে আমরা বিষয়ে ব্যবস্থা নেব। জামায়াতের আহত 4 নেতা হলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির ফারুকি আজম, সেক্রেটারি টুটুল বিশ্বাস, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি ওয়ালিউল্লাহ বিশ্বাস, সাবেক কাউন্সিলর মোস্তাক আহমেদ। ডিবিসি নিউজ ডেস্ক। বাহারি ডিজাইন আর ঝলমলে রঙিন পোশাকে বরাবরই আগ্রহ শিশুদের। এসব চাহিদা মাথায় রেখেই এবার ঈদের বাজারে হাজির পোশাক নির্মাতা আর ব্যবসায়ীরা। এদিকে ভিড় এড়াতে রোজার শুরুতে ছোটদের পোশাক কিনতে শুরু করেছেন অভিভাবকরা। এবার কিছুটা চড়া দামের অভিযোগ তাদের। নতুন জামা ছাড়া ঈদ ভাবাই যায় না, তার ওপর সেটা যদি হয় শিশুদের ঈদ, তবে তো কথাই নেই। উজ্জ্বল সব রঙে শিশুদের আকর্ষণ বেশি, তাই বাবা মার হাত ধরে আসা ছোট মানুষটার আঙুল সবচেয়ে রঙিন জামার দিকেই। ঈদে আমার জন্য একটি গাউন কিনেছি, এখন সারারাটা দেখছি, পছন্দ হলে কিনবো। পরিবারের ছোট সদস্যদের প্রাধান্য দিয়ে আগে ভাগে কেনাকাটা সারতে চান অভিভাবকরা, তাই গরম, যানজট কিংবা বাড়তি ঝামেলা মেনে নিয়ে পোশাক কিনতে আসছেন ক্রেতারা। কটনের মাঝে ড্রেস কিনতে চাচ্ছি, কমফোর্টেবল হবে। কালেকশনগুলো অনেক সুন্দর, একটাই সমস্যা, সেটা হচ্ছে অনেক দাম। ছোটদের পোশাকে এবার গতবারের গারারার সাথে যুক্ত হয়েছে সারারা, সাথে ঝলমলে পার্টি ড্রেস। এর প্রতি আগ্রহ ছোটদের। এবার আসছে লং ফ্রক, টেনিস ফ্রক, শর্ট ফ্রক, ওয়েস্টার্ন। মিনিমাম যদি চাইনা ভালোটা নিতে যান 5000, আর যদি বোম্বাই নিতে যান তাহলে 10-এর উপরে। স্কাই কালার, হোয়াইট কালার, পিচ পিঙ্ক, এগুলো হচ্ছে ডিমান্ডেড কালার বাচ্চাদের। তবে এরপরও এবার বিক্রি অনেক ভালো হবে সেই আশায় আছেন বিক্রেতারা।
ঈদ মানেই শিশুদের আনন্দ, আর সেই আনন্দই প্রকাশ পায় নতুন জামা ও জুতোয়। শিশুদের জন্য কোন কাপড় আরামদায়ক হবে সেই দিকে নজর না থাকলেও বিক্রেতারা দাম হাঁকান চওড়া, আর সেই চওড়া দামেই শিশুদের ঈদের খুশি কিনছেন ক্রেতারা। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। কানাডার অর্থনীতি ও শ্রমিকদের রক্ষা করতে নিরলসভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত 25% শুল্ক কার্যকরের পরই এই ঘোষণা দিলেন ট্রুডো। ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী এরই মধ্যে কানাডা ও মেক্সিকোর পণ্যে 25%, চীনের কৃষি পণ্যের ওপর 10% শুল্ক কার্যকর হয়েছে। শুল্ক কার্যকর হওয়ার পরই $30 বিলিয়ন মূল্যের আমেরিকান পণ্যের ওপর 25% কর আরোপের ঘোষণাও দিয়েছে ট্রুডো। পরবর্তীতে আরও 115 বিলিয়ন মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ করা হবে বলেও জানান তিনি। এদিকে আমেরিকা চীনা পণ্যের ওপর 10% শুল্ক কার্যকরের পর যে কোনো বাণিজ্য যুদ্ধের শেষ পর্যন্ত লড়াই করার ঘোষণা দিয়েছে চীন। যুদ্ধবিরতির পর গাজার পুনর্গঠন ও ফিলিস্তিনিদের পুনর্বাসন নিশ্চিত করতে মিশরের রাজধানী কায়রোতে আরব লীগ নেতাদের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা প্রত্যাখ্যান করে এই সম্মেলনের আয়োজন করেছে আরব লীগ। সম্মেলনে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত না করে গাজা পুনর্গঠন করতে আরব রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানান। এ বিষয়ে একটি সামরিক প্রশাসনিক কমিটি গঠনের প্রস্তাবও দেন সিসি। সম্মেলনে আরব দেশের নেতারা ছাড়া উপস্থিত ছিলেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সম্মেলনে অবিলম্বে গাজায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি আলোচনা শুরু করার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দী তেহরিক ইনসাফ নেতা ইমরান খানকে এখন খালি পেটে রোজা রাখতে হচ্ছে। এমনকি তার স্ত্রীকেও সেহরি আর ইফতারে খাবার দেয়া হচ্ছে না বলে অভিযোগ ঘনিষ্ঠজনদের। হিংসা বিদ্বেষ ভুলে শান্তির বার্তা নিয়ে আসে পবিত্র রমজান মাস। কিন্তু রোজার সময়ও পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির সাথে প্রতিহিংসামূলক আচরণ করছে দেশটির কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে দুর্বিষহ জেল জীবন কাটাচ্ছেন ইমরান বুশরা। তার উপর এই রোজায় সেহরি ও ইফতারে দেয়া হচ্ছে না খাবার, খালি পেটেই সিয়াম পালন করতে হচ্ছে তাদের। সম্প্রতি এমন অভিযোগ করেছেন পিটিআই নেতা ব্যারিস্টার সাইফ। একে সরকারের নিপীড়নমূলক পদক্ষেপ হিসেবে আখ্যা দেন তিনি। পুরো মুসলিম সম্প্রদায় যখন ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করছে, তখন ইমরান বুশরার প্রতি পাকিস্তান সরকারের এমন নিষ্ঠুর আচরণ অগ্রহণযোগ্য বলে নিন্দা জানান ব্যারিস্টার সাইফ। শুধু তাই না, ইমরান বুশরা দম্পতির সঙ্গে সাক্ষাতের উপর নিষেধাজ্ঞাও দিয়েছে কর্তৃপক্ষ। এটি আদালতের আদেশের লঙ্ঘন অভিযোগ করে তীব্র নিন্দা জানান ব্যারিস্টার সাইফ। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে 4 উইকেটে হারিয়ে ফাইনালে ভারত। বলা হয় দুবাইয়ে টস জেতা মানেই ম্যাচে 10% এগিয়ে যাওয়া। ভাগ্যের খেলায় জিতেছে অস্ট্রেলিয়া, অনুমেয়ভাবে বেছে নিয়েছে ব্যাটিংও। শামি হার্দিকদের বিরুদ্ধে শুরু থেকে বাড়তি চাপে মাইটি অজি। টিম ইন্ডিয়ার সেরা পেসার বুমরা না থাকার পরও খাবি খেয়েছে অস্ট্রেলিয়া। কুপার কনলি ফিরেছেন দলীয় 4 রানেই। 1 উইকেট যাওয়ার পর স্টিভ স্মিথ আর ট্রাভিস হেড মিলে বিপর্যয় সামালের চেষ্টা করেছেন। দুজনের জুটি সমান 50। যে হেডকে নিয়ে সবসময় ভয়ে থাকে ভারতীয়রা, সেই অজি তারকা দারুণ শুরুর পরও ফিরেছেন ব্যক্তিগত 39 রানে। 5টা 4-এর সাথে মেরেছেন 2টা ছক্কাও। জশ ইংলিশ, ম্যাক্সওয়েলরা ব্যর্থ হলেও হাল ধরেন ক্যাপ্টেন স্টিভ স্মিথ। 1 ছক্কাও 1 খালি 4-এ খেলেছেন 73 রানের ইনিংস। লাবুশে 29, ডুয়ার সুইস এলিসদের রানও 2 অঙ্কের। তবে বিপর্যয়ের সবচেয়ে ইফেক্টিভ ছিলেন অ্যালেক্স ক্যারি। 100+ স্ট্রাইক রেটে খেলেছেন 61 রানের ইনিংস। অস্ট্রেলিয়ার ব্যাটিং দেখে মনে হয়েছিল রান 280 কিংবা 85 পার হবে, তবে 264-তে অল আউট অজিরা। দুবাইয়ের দুপুরে যতটা স্ট্রাগল করতে হয়েছিল অস্ট্রেলিয়াকে, ভারতীয় ওপেনারদের দেখে তেমনটা মনেই হয়নি। পুরো ম্যাচে ভারতকে শুধু একবারই চাপে পড়তে দেখা গেছে। 43 রানে 2 উইকেট হারানোর পর গিল ফেরেন 8 করে রোহিতের 28।
বিরাট ম্যাচে বিরাট কোহলি দেখিয়েছেন কেন তিনি স্পেশাল। জুনিয়রদের সাথে নিয়ে ইনিংস টেনেছেন নিজের কাঁধে করেই। শ্রেয়াসের ৪৫, প্যাটেলের ২৭ ইনিংস আরো মজবুত করেছে। জাম্পার বলে কোহলি আউট না হলেও পারতেন, ইনিংসটা শেষ করে আসলে আরো বেশি ভালো লাগতো। তবে ৮৪-তে কাটা পড়েন কোহলি। লোকেশ রাহুল আর হার্দিক পান্ডিয়া ইনিংসের ফিনিশিং প্রায় করেই এসেছিলেন, যদিও একেবারে শেষ মুহূর্তে ফিরে গেছেন হার্দিক। তবে ওতে ভারতের জয় পেতে এক ফোঁটাও কষ্ট হয়নি। শুধুমাত্র ফাইনালিস্ট নয়, ভারতের এই জয়ের মাধ্যমে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের ভেন্যু নিশ্চিত হয়ে গেছে। সাউথ আফ্রিকা কিংবা নিউজিল্যান্ড যেই জিতুক, কিন্তু সেমিতে তাকে আসতে হবে, দুবাই খেলতে হবে ভারতের বিপক্ষে ফাইনালে। আর বিরাট কোহলির কথা বলতে হয় আরো একবার, কেন তিনি বিগ ম্যাচের প্লেয়ার। তিনি প্রমাণ করেছেন দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। শেখ আশিক, ডিবিসি নিউজ, দুবাই, আরব আমিরাত। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।